নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান মিশন আইআইটি জেইই, এবং এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন দুজন বিশেষজ্ঞ রয়েছেন। আমি আলাপ করে দেবো। ফিটজি তরফ থেকে রয়েছেন ম্যাথসের এইচওডি সৌমিক হালদার এবং রয়েছেন ফিজিক্সের এইচওডি উষ্ণীর সাঙ্গিরি। আপনাদের দুজনকেই স্বাগত 24 ঘন্টায়। এবং যেহেতু আমরা আজ আলোচনা করব জেইই মানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এবং আইআইটি প্রিপারেশন নিয়ে, তো প্রথমেই আমার যে প্রশ্ন থাকবে, আমি এক এক করে আপনার দুজনের কাছে আসবো। আমি প্রথমে আপনার কাছে যাব, যে এই প্রিপারেশনটার যদি আমার লক্ষ্য হয় আইআইটি ক্র্যাক করা বা জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করা, কবে থেকে তাহলে এই প্রিপারেশন শুরু করা উচিত? এটার প্রিপারেশনের জন্য যতটা কম বয়সে শুরু করা যায়, বেসিক্যালি আমরা ফোকাস করি ক্লাস 9 থেকে প্রপার প্রিপারেশনের জন্য। অ্যাজ সাচ প্রিপারেশন তার আগেও শুরু হতে পারে। ক্লাস 9 থেকে আমরা এমফাসাইজ করি এই জন্যে যে ক্লাস 9-এ আমরা অলরেডি একটা অল ইন্ডিয়া বেসড টেস্ট পাই, দ্যাট ইজ এনএসইজিএস, এবং এখান থেকে শুরু হয় সায়েন্টিফিক চিন্তাভাবনা তৈরি করবার পথ। সায়েন্টিফিক চিন্তাভাবনা বলতে আইআইটি জেইই বা এরকম ইনফ্লুয়েন্সিয়াল এক্সামিনেশন, যেখানে খুব কম সময়ে প্রচুর প্রশ্নের উত্তর দিতে হয় এবং সেগুলোর সাবজেক্ট ডেপথ প্রচুর দরকার হয়, তার জন্য প্রথম যেটা দরকার হয় সাবজেক্টের সাথে থিঙ্কিং ওরিয়েন্টেশন তৈরি করা। এবং এই থিঙ্কিং ওরিয়েন্টেশন তৈরি করবার জন্য প্রথমত বেসিক সায়েন্সের সাথে প্রথমত ভালো লাগাটা তৈরি হওয়া উচিত। যেমন আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের সাথে যেহেতু যুক্ত, আমি বলবো জুনিয়র ক্লাসে প্রথম যখন ম্যাথামেটিক্স আসে ক্লাস 9 অনওয়ার্ড, প্রথম আমরা যে দুটো মেন ব্রাঞ্চ এখানে দেখতে পাই, দ্যাট আর ইউক্লিডিয়ান জিওমেট্রি আর নাম্বার থিওরি। এই দুটো আইডিয়া বা দুটো ব্রাঞ্চ ম্যাথামেটিক্সের, যেখান থেকে জুনিয়র লেভেলে যত কম্পিটিটিভ এক্সামিনেশন আসে মোস্টলি এমফাসাইজ করা হয় এই দুটো টপিকের উপরে। সেটা রিজিনাল ম্যাথামেটিক্স অলিম্পিয়াড হোক, সেটা এনএসইজিএস হোক, সেটা এনটিএসই হোক, দিস আর দি টু সাচ ব্রাঞ্চেস যার উপরে সাংঘাতিক বেশি রকমের বায়াসনেস দেখা যায় যে কোনো ম্যাথামেটিক্স প্রিপারেশনে। ওয়ারাজ এগুলো থেকেই যে আইআইটি জেইই কোশ্চেন হয় সেরকম কিছু নয়, বাট এই যে টপিকগুলো, এগুলো একটা ওরিয়েন্টেশন তৈরি করে দেয় বাচ্চার মধ্যে। লজিক্যাল থিঙ্কিং, পারসেপশন ওরিয়েন্টেড থিঙ্কিং, এগুলো তৈরি করে দেয়, যার উপরে বেস করে আমরা ক্লাস 11-এ গিয়ে বাচ্চাদেরকে আইআইটি জেইর দিকে প্রপার ফোকাসিংয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, আর ফিজিক্সের ক্ষেত্রে কি একই বিষয়? ফিজিক্সের আমি এটা আমার যেটা মনে হলো শুনে, যে ম্যাথস তো আমরা একদম ছোটবেলা থেকে করি, এবং তাতে কি হয় যে অনেকেরই একটা ধারণা হয় যে অঙ্ক ভালো লাগে, তাহলে এরপরে সায়েন্স, এবং সায়েন্স পড়া মানেই আইআইটি এবং জয়েন্ট এন্ট্রান্স, বিশেষ করে আমাদের রাজ্যে একটা টার্গেট থাকে। কিন্তু ফিজিক্সটা কিন্তু তুলনামূলকভাবে একটু উঁচু ক্লাস থেকে শুরু হয়, সেখানে এই ভালো লাগাটা তৈরি করাটার বিষয় থাকে। আমি এই ধারণাটাকে একদম সম্পূর্ণভাবে উল্টো কথা বলবো। আমার মতে হচ্ছে যে আজকে যদি আমরা একটু যদি সিলেবাসটা দেখি ভালো করে, তাহলে সিলেবাসটা দেখলে বোঝা যাবে যে 7 অ্যাকচুয়ালি 7 থেকে এই জিনিসটা শুরু করা উচিত, কেন 7 ইজ ইকুইভ্যালেন্ট টু 9, 9 ইজ ইকুইভ্যালেন্ট টু 11, আর সেরকম 8 ইজ ইকুইভ্যালেন্ট টু 10, 10 ইজ ইকুইভ্যালেন্ট টু 12। মানে একটি বাচ্চা যে ক্লাস 7-এ যে জিনিসটা পড়া শুরু করে ফিজিক্সে, আলটিমেটলি গোলটাতে গিয়ে পৌঁছায় হচ্ছে ক্লাস 11-এ, কিন্তু তার সিলেবাসটা সেম। সিমিলারলি ক্লাস 8-এ যে জিনিসটা পড়ছে সেই জিনিসটা আরেকটু ডেপথে গিয়ে ক্লাস 10-এ পড়ছে, সেটাই আরেকটু ডেপথে গিয়ে ক্লাস 12-এ পড়ছে। তো তার মানে এই প্রিপারেশনটা যদি অনেক আর্লিয়াস্ট শুরু করা যায়, তাহলে বাচ্চাদের ব্রেনটা হচ্ছে কিছুটা স্পঞ্জের মতো। যদি তাকে ক্লাস 7-এ একটু হায়ার লেভেলের জিনিসকে বোঝানোর চেষ্টা করা হয়, তাহলে একটা কমন ধারণা আছে যে বাচ্চাদেরকে বোধহয় বেশি বোঝানোর চেষ্টা করা উচিত নয়। আমিও বেশি বোঝানোর পক্ষপাতী নই, কিন্তু একটা জিনিস বলবো যে বাচ্চাদের ব্রেনটা যতটা অ্যাকসেপ্ট করতে পারে সেইটুকু দিতে অসুবিধাটা কোথায়? তো যদি সেইটুকু দেওয়া যায়, তাহলেই দেখা যায় যে এই রাস্তাটা চলাটা খুব স্মুথ হয়ে যায়। আপনাকে একটা সার্টেন টার্গেট অ্যাচিভ করতে হবে। তো আপনি যদি ক্লাস 11-এ সেই টার্গেটটা অ্যাচিভ করা শুরু করেন, ইন দ্যাট কেস হতে পারে যে আপনি এইখানে আপনাকে পৌঁছতে হবে এখানে, ইউ রিকোয়ার টু গিভ ফর এ হাই জাম্প। কিন্তু ক্লাস 9 থেকে যদি শুরু করা হয়, স্লোপটা খুব স্মুথ থাকে, কেননা 9টাই 11, 10টাই 12। এই জিনিসটা প্রতিটি বাচ্চাকে, প্রতিটি প্যারেন্টকে বোঝার দরকার আছে যে এটা কোনো ডিফিকাল্ট টাস্ক নয়। এখানেই খুব গুরুত্বপূর্ণ, কারণ যারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা, বাচ্চারা ক্লাস 7 মানে অনেকটাই ছোট, তাদের মধ্যে এই চিন্তা ভাবনা তো ডেফিনেটলি তৈরি হবে না। এটা তৈরি করতে হবে অভিভাবকদের মধ্যে। বাবা মায়েদের এই চিন্তা ভাবনাটা কিন্তু সেই ওই ক্লাস 7 থেকে শুরু করে দিতে হবে, যে আমার ছেলে বা মেয়েকে
তারা কি হতে চায়, অবভিয়াসলি তাদের একটা টার্গেট সবার আগে থাকে, সেটা জানতে হবে। একদম তাই। এবং তারপরে মানে ঠিক আছে, একটা ইনিশিয়াল একটু পদক্ষেপ নেওয়া দরকার, যাতে তাদের ভালো লাগাটা আগামী দিনে তাদের মানে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বেসিক্যালি পরিণত তাদের হয়। মনে যাতে প্রশ্ন তৈরি হয়, যা দেখছি আশেপাশে যা দেখছি সেগুলো কিভাবে হয়, কেন হয়, মনে যদি এই প্রশ্নটা তৈরি হয় তাহলে ন্যাচারাল কোয়ারিতেই তারা সায়েন্সের দিকে এগোবে। আচ্ছা, এবং এই বিষয়টা মানে আপনাদের ওখানে কি এরকম কোনো প্রোগ্রামিং হয় যেখানে বাবা মায়েরদের কোনো রকম মানে এই যে তারা কিভাবে তৈরি হবেন, তারা কিভাবে আপনি ছেলে একদম মেয়েদের ঠিক কথা করবেন, বলেছেন। সেটা কি কিছু হয়? আমাদের এখানে ফার্জিতে যখন প্যারেন্টসরা ভর্তি হন, সবার আগে ভর্তি হওয়ার সময় একটা প্রসেস আছে, সেটাকে আমরা নাম দিয়েছি গোল সেটিং। আচ্ছা, মানে এটা প্যারেন্টসেরই ভর্তি হতে হচ্ছে? এটা তিনটে সেপারেট পারফর্মা আছে। আচ্ছা। একটা বাচ্চারা হচ্ছে, একটা বাবা মা ভরছেন, এবং আরেকটা ফর্ম স্কুলের টিচারেরা ভরছেন। আচ্ছা। তার মানে কি, আমরা আগে বাচ্চাদের অ্যাসপিরেশন জানার চেষ্টা করছি। এটা কোন ক্লাসে বাচ্চাদের ভর্তি হয় যে সেটা কোনো বলছেন? ক্লাসে একটা বাচ্চা, সে ক্লাস 7-এই ভর্তি হোক, ক্লাস 9-এই ভর্তি হোক, বা আচ্ছা। ক্লাস 10-এই ভর্তি হোক, অ্যাসপিরেশনটাকে জানার চেষ্টা করতে হবে। অ্যাসপিরেশনটা বোঝার পরে প্যারেন্টসদের ওই সেম ফর্মটা দেওয়া হয় যে এটা হচ্ছে বাচ্চার অ্যাসপিরেশন। আপনারা দেখুন যে আপনাদের কি মনে হয়, বাচ্চার অ্যাসপিরেশনটার সঙ্গে কি আপনারা একমত? এবার প্যারেন্টসদের কাছ থেকে একটা গোল সেটিং করানো হলো, আর আরেকটা ওই সেম পারফর্মা দেওয়া হয় আপনাদের স্কুলের টিচারের কাছে নিয়ে যান, স্কুলের টিচারেরও এই জিনিসটা ভরে দিন। এবার আমরা ওই তিনটে জিনিসকে কনগ্রুমালেট করি, তিনটে জিনিসকে যোগ করি, একটা বাচ্চাকে বোঝানোর চেষ্টা করি যে তোমার বর্তমান পোটেনশিয়ালে তুমি এই জায়গাটা অ্যাচিভ করতে পারো, উইথ এ প্রপার গাইডেন্স তোমার সেই জায়গাটা আরো অনেক উপরে যেতে পারে। আচ্ছা, মানে এটা ক্যারিয়ার কাউন্সেলিং এর কাজ করে? শুধু তাই নয়, আমরা বাচ্চা ভর্তি হয়ে যাওয়ার পরে প্যারেন্টসদের আমরা ডেকে পাঠিয়ে আমরা মাস কাউন্সেলিং করি যে এই মুহূর্তে প্যারেন্টসদের করণীয়টা কি। অনেক বাবা মা এটুকুই বুঝতে পারেন না যে তাদের করণীয়টা কি। অ্যাবসলিউটলি। এবং এইটাতে একটা ব্যাপার রয়েছে যে মানে আমাদের এখানে যেহেতু এই পড়াশোনাটা অনেকটাই মার্কস ওরিয়েন্টেড, মানে কে কত নাম্বার পাচ্ছে, মানে হতেই পারে যে একজন বাচ্চা সে হয়তো সায়েন্স সাবজেক্টগুলোতে, ম্যাথস বা আর বাদ বাকি যে সাবজেক্টগুলো থাকে সেখানে খুব বেশি স্কোর করছে না, কিন্তু এটার মানে তো এই নয় যে সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে পারে না বা এই ধরনের পরীক্ষা ক্র্যাক করতে পারে না। মানে এইটার উপর কি আপনারা গুরুত্ব দেন? অবশ্যই আর্লিয়ার স্কোরের অ্যাকচুয়ালি সেইভাবে কোনো গুরুত্ব থাকে না, কিন্তু একবার যখন বাচ্চা কোনো সাবজেক্ট এনজয় করতে শুরু করে, যখন সে তার সাথে কানেক্টেড সমস্ত প্যারামিটার বুঝতে শুরু করে, স্কোর ইজ অবভিয়াস থিংস টু ফলো। অ্যাবসলিউটলি। তো এইটা কিভাবে আমরা গুরুত্ব দেন? কারণ আমরা দেখেছি এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে বাবা মায়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটা সময়ের পর, মানে যে না আমার বাচ্চা এই সাবজেক্টগুলো ভালো পাচ্ছে না, নাম্বার পাচ্ছে না, তার মানে হচ্ছে এর ভবিষ্যৎ এই দিকে নেই, এর ভবিষ্যৎ অন্যদিকে, আমরা তাকে অন্য একটা বিষয় দেওয়ার চেষ্টা করি। একটু যদি সমস্ত জিনিয়াসদের একটু আমরা যদি জীবনপঞ্জি একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে এই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। জিনিয়াসরা কিন্তু স্কুল লাইফে বা কলেজ লাইফে তারা জিনিয়াস ছিলেন এরকম দেখা যায় না, কিন্তু পরবর্তী জীবনে দেখা গেছে যে তারাই ওয়ার্ল্ড চেঞ্জিং কোনো কিছু একটা কাজ করে বসে আছেন। নাম্বার সার্টেনলি একটা প্যারামিটার, আমি কখনোই বলবো না যে নাম্বার একটা প্যারামিটার নয়, কিন্তু একটা জিনিস মনে রাখার চেষ্টা করুন, নাম্বারটা সব কিছু নয়। যেটা সব কিছু বলে আমি মনে করি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। যদি সাবজেক্টের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং থেকে যাবে, আজ নাহলে কাল নাহলে পরশু ইউ উইল গেট দ্য রেজাল্ট হোয়াট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু অ্যাচিভ। ইউ উইল। এটার মধ্যে কোথাও কোনো সন্দেহ নেই যে নলেজ কোথাও ব্যর্থ চলে গেছে, আমি এরকম দেখিনি। তো আমি সেই জন্যই এই জায়গাটাতে বলবো যে আপনি যে জিনিসটা বললেন, বাবা মাদের অনেক সময় এটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় বাবা মাদের ক্ষেত্রে, যে একটি বাচ্চা মনে করুন কোন একটি স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়, একটি বাচ্চা কোনো কারণে সে একটি পরীক্ষাতে ভালো করতে পারলো না, বাবা মাদের প্রেস্টিজ শেষ, আমার বাচ্চা কেন করতে পারলো না। আমি সমস্ত বাবা মাদের উদ্দেশ্যে একটা জিনিস বলার চেষ্টা করব যে আপনারা আপনাদের প্রত্যাশাগুলোকে কাইন্ডলি বাচ্চাদের উপর চাপিয়ে দেবেন না, তাদেরকে নিজেদের মতো গ্রো করতে দিন। এক্সপার্ট যারা আছেন তাদের সাহায্য নিন, বোঝার চেষ্টা করুন যে বাচ্চাকে কি করে নিজের টার্গেটের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। একদমই তাই। আমরা আলোচনা করলাম বাবা মায়েরা কিভাবে মানে বাচ্চাদেরকে বড় করবে এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং আর সাবজেক্টের প্রতি যাদের ভালোবাসা কিভাবে তৈরি করবে, এরপরে বাচ্চারা কিভাবে তৈরি হবে সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সময় ছোট বিরতি হয়ে গেছে, বিরতির পর আমরা ফিরে আসছি আলোচনা নিয়ে। আপনার সঙ্গে থাকুন 24 ঘন্টা।
বিরতির পর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই অতিথি উষ্ণেশ এবং সৌমক। আমি সৌমকের কাছে প্রশ্ন রাখবো যে কোন ক্লাস থেকে ফিটজিতে স্টুডেন্টরা ভর্তি হতে পারে? আমরা ক্লাস 7 থেকে স্টুডেন্টদের এনরোলমেন্ট শুরু করি, কিপিং দিস মাইন্ড যে 7-এর আগে বাচ্চার প্রপার ওরিয়েন্টেশনই তৈরি হয় না। ক্লাস 7 থেকে এই জন্যই নেওয়া যে ক্লাস 7 এবং 8 এই দুটো বছরকে আমরা দেখি টু ফিক্স দি ওরিয়েন্টেশন স্ট্রেট। আচ্ছা, তার উপর বেস করে ক্লাস 9-10টা হয় বেস তৈরি করবার। যেমন স্যার একটু আগেই বলছিলেন যে কোনো একটা টার্গেট 2 বছরে অ্যাচিভ করবার জন্য বাচ্চাকে যতটা জার্ক নিতে হয়, হ্যান্ডলিং স্কুল, হ্যান্ডলিং আদার ইস্যুস কানেক্টেড উইথ 11 and 12 প্রিপারেশন, সেটা যদি 9 থেকে শুরু হয়ে যায়, ক্লাস 9 থেকে হলে সেটা অনেক সহজে করা যায়। 7-8-এ আমরা প্রথমে শুরু করি সায়েন্সের সাথে ভালো লাগাটা দিয়ে, 9-10-এ তৈরি হয় তার উপরে বেস ওয়ার্ক। এবং সিলেবাস ওয়াইজ সত্যিই খুব বেশি ডিফারেন্স নেই, সিলেবাস 9-10-এও যা 11-12-এ তার উপরে অ্যাডাপ হয়, আর মোস্টলি ডেপথ ইনক্রিজ করে, যে কোনো সাবজেক্টের গভীরতাটা বাড়ে। তো সেই সাবজেক্টগুলোর সাথে যদি জানা বা পরিচিতি আগে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে আরও ডেভেলপমেন্টটাও স্টুডেন্টরাও অনেক সহজে করতে পারে। আপনারা যদি আমাদের লাস্ট ফিউ ইয়ার্সের রেজাল্ট দেখেন, সেখানে টপ পজিশন নিয়ে আমি কথা বলছি না, টপ পজিশন মাইট বি টেকেন বাই এনিওয়ান, বাট আপনি যদি মানে দি গ্রুপ অফ স্টুডেন্ট হু হ্যাভ কাম আপ উইথ বেটার রেজাল্ট অ্যাজ আ গ্রুপ, সেটা আমরা দেখেছি যারা লং টার্ম ক্লাসরুম প্রোগ্রামে থাকে তাদের মধ্যে থেকে। যেমন লাস্ট ইয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্টে টপ 10-এ 9 জন স্টুডেন্ট ফিটজি থেকে ছিল। আচ্ছা, এবং এই টপ 10-এর মধ্যে আপনি যদি দেখেন যে সমস্ত স্টুডেন্টরা ওখানে ছিল টপ 10-এ, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু 4 ইয়ার ক্লাসরুম প্রোগ্রাম বা 3 ইয়ার ক্লাসরুম প্রোগ্রামে। এই ক্লাসরুম প্রোগ্রাম যেটা হয় সেটা কি মানে স্কুল যেরকম হচ্ছে স্কুলের টাইমের পরে এসে তারা এই ক্লাসরুম প্রোগ্রামগুলো করে? স্কুলের টাইমের পরে, কেননা আমরা একটু আগে সৌমুখ যেটা বললো যে আমরা কখনোই বলি না যে স্কুলটার কোনো ইম্পর্টেন্স নেই। স্কুল মানুষকে, একটা বাচ্চাকে ডিসিপ্লিন শেখায়, যেটা সে কারণে আমরা সবসময় বলি তোমরা স্কুলে যাও, স্কুলকে তার রিকোয়ার্ড অ্যাটেনশনটুকু দাও, কিন্তু তারপরে নিজের কেরিয়ারের দিকে তাকাও। আমি একটু আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করব যে আমি কি বলার চেষ্টা করছি। যে দেখুন, একটি বাচ্চাকে স্কুলে 90 বা 95% মার্কস পাওয়ার জন্য কিচ্ছু দরকার নেই, শুধু ডিসিপ্লিন। যদি একটি বাচ্চা এর পরের স্টেপটা যদি ভাবি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, তাহলে আইআইটি জেই মেন্স বলে এই এক্সামটাকে। আইআইটি জেই মেন্সে দরকার পড়ে হচ্ছে ওই ডিসিপ্লিনের ওপরে আরেকটু আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট। শুধু কোশ্চেনটা কি এটা বোঝার ক্ষমতা, শুধু এইটুকু বোঝার ক্ষমতা থাকলে আইআইটি জি মেন্স এক্সামিনেশনটা ক্র্যাক করা যায়। আর আইআইটি জি অ্যাডভান্সটা ক্র্যাক করার জন্য একটি বাচ্চার সাবজেক্টের উপরে শুধু ভালোবাসা বা একটা কোশ্চেন কি করে অ্যাপ্রোচ করতে হয় শুধু সেটুকু জানলে চলে না, এরপরে ডেপথ অফ দ্য সাবজেক্টটা ম্যাটার করে। আইআইটি জেই মেন্স বলে যে এক্সামটা, সবাই ভাবে যে এই পরীক্ষাটা বোধহয় খুব কঠিন, কেননা পরীক্ষাটা 360 নম্বরের পরীক্ষা হয়, 3 ঘন্টার পরীক্ষা, একটি বাচ্চাকে 90টা কোশ্চেন করতে হয়। তাহলে আপনি যদি ঐকিক নিয়মে ভাবেন, ইউনিটারি মেথডে ভাবলে যে পার 2 মিনিট সিঙ্গেল কোয়েশ্চেন ইজ টু বি সলভড, কিন্তু ব্যাপারটা এরকম নয়। আইআইটি জেই মেন্স ক্লিয়ার করার জন্য যেরকম এবছরের কাট অফ ছিল হচ্ছে মাত্র 100 মার্কস আউট অফ 360। তো জাস্ট 4 মার্কস যদি একটি কোশ্চেন ক্যারি করে, তাহলে 100 মার্কস পাওয়ার জন্য তাকে 25টা করে কোশ্চেন করতে হয়, তার মানে এক একটা সাবজেক্টে 8টা করে কোশ্চেন করতে হয়। একটি বাচ্চা যদি এইভাবে নিজের মাইন্ড সেট আপ তৈরি করতে পারে যে 1 ঘন্টায় আমাকে 8টা কোশ্চেন করতে হবে, তাহলে সে বুঝতে পারবে যে টার্গেটটা টাফ নয়, টার্গেটটা অ্যাচিভ। একদম, আমি যদি টার্গেটটা অ্যাচিভেবল ভাবি তাহলে আমি টার্গেটটা অ্যাচিভ করতে পারবো। আমি যদি প্রথমেই ভেবে নিই যে না আমার টার্গেটটা ধরা ছোঁয়ার বাইরে, তাহলে যতই চেষ্টা করি না কেন কিছুতে আমি সেটা অবধি পৌঁছতেই পারবো না। স্ট্র্যাটেজি সবকিছু একদম। ইন বিটুইন মানে এই যে তারা প্রিপারেশন মানে তৈরি হচ্ছে, ক্লাস 7 থেকে যে তৈরির একটা প্রক্রিয়া শুরু হয়ে যায়, পরীক্ষা হয় কি কোনো রকম? প্রচুর পরীক্ষা হয়। ফিটজিতে আমি যদি কথা বলি, তো ইন দ্যাট কেস আমরা সিলেবাসটাকে ছোট 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 পার্টে ব্রেক করি, এগুলোকে আমরা বলি ফেজ। এক একটা ফেজে মনে করুন যে কোনো একটা ফেজ, তার মধ্যে ফিজিক্স। একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে এই যে যখন স্টুডেন্টরা ভর্তি হচ্ছে ক্লাস 7 থেকে, তো সেখানে কি আলাদা করে তাদের ম্যাথসের ক্লাস, ফিজিক্সের ক্লাস, কেমিস্ট্রি ক্লাস বা বায়োলজি ক্লাস এইভাবে আলাদা আলাদা করে ক্লাস, প্রতিটার জন্য আলাদা করে ক্লাস থাকে। আমরা
একটু আগে সৌম্যকে যেটা বললো যে সবার আগে ছোট বাচ্চাদের জন্য সবার থেকে ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে অঙ্ক বা ম্যাথমেটিক্স। তো সে কারণে আমরা যে টোটাল টাইম দিই সেই টোটাল টাইমে 33% টাইম কিন্তু শুধুমাত্র নিচু ক্লাসে আমরা শুধু ম্যাথসের জন্য দিই। আচ্ছা, কেননা একটা বাচ্চার ম্যাথমেটিক্যাল এবিলিটি যদি গ্রো করে যায় তো ইন দ্যাট কেস এই ম্যাথমেটিক্যাল এবিলিটিটাকে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে ট্রান্সলেট করাটা সেটা কোনো বড় ব্যাপার নয়। সবার আগে হচ্ছে ম্যাথমেটিক্যাল এবিলিটি, একটা ম্যাথমেটিক্সের প্রতি ভালোবাসা। তো সেই ভালোবাসাটা গ্রো করানোর জন্য আমরা যে টোটাল যে টাইম একটি বাচ্চা ক্লাস 7-এ ভর্তি হওয়ার সময় যে টোটাল কোর্স যে টাইম দেওয়া থাকে তো 33% শুধুমাত্র ম্যাথসের জন্য, আচ্ছা। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য রেস্ট অফ দ্য টাইম। আচ্ছা, আমি একটু যেহেতু ম্যাথসের এইচওডি রয়েছেন আমি তার কাছে চলে যাব যে এই প্রসেসটা কিভাবে আপনারা করেন। মানে ধরুন টাইমটা তো বেশি অ্যালট করা হচ্ছে, কিন্তু তার পরেও তো কিছু ব্যাপার থাকে, বিষয় থাকে যেভাবে স্টুডেন্টদের ট্রেন করা একদম। হয়। প্রথমে তাদেরকে পার্টিকুলার প্যাকেজ দেওয়া হয়, যেখানে তাদেরকে প্রথমে জানানো হয় যে কি কি জিনিস তাদেরকে শিখতে হবে। সেই জায়গাটা আগে খুব সুন্দরভাবে প্যাকেজে বলে দেওয়া থাকে যে এই জিনিসগুলো, এবং তাদের এলাবোরেশন থাকে ওখানে। সেই প্যাকেজের উপরে প্রথমে ক্লাস হয়। ক্লাসে যখন প্যাকেজ ডিসকাস হয়, শুধুমাত্র যে একটা বই কনফাইন্ড থেকে সায়েন্স শেখা যায় সেরকম তো না। ম্যাথামেটিক্যাল এবিলিটি ডিসকাস করতে গেলে আমরা যেটা করি যে প্র্যাকটিক্যাল প্রবলেমস নিই। প্র্যাকটিক্যাল প্রবলেমসে যেটা তুমি শিখছো এটার ইউজ কি এটা যদি বলা যায় তাহলে সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। যে সবসময় যদি শুধু ঐকিক নিয়ম বা অন্যান্য অ্যাসোসিয়েটেড যে নিয়মগুলো এক্স ওয়াই জেড অ্যালজেব্রা, প্রথমেই বাচ্চার মনে প্রশ্ন আসে এগুলো শিখবো কেন। তো আমরা যদি দেখিয়ে দিতে পারি যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেভাবে চলি, আমাদের আশেপাশে যে সমস্ত প্রবলেম, যে কোনো প্রবলেমই আসে সলভ হওয়ার জন্য, তো আমাদের জাস্ট আইডেন্টিফাই করতে হবে দি রাইট পাথ, যেভাবে অ্যাপ্রোচ করলে প্রবলেমটা সলভ হয়ে যায়। তো সেটার জন্য অ্যাসোসিয়েটেড আইডিয়াগুলো শেখাই হচ্ছে থিওরি। তো থিওরিটা বলবার সময় আমি যদি এগুলো অ্যাটেন্ড করে নিই, সিম্পলি বাচ্চারা সেখানে ইন্টারেস্ট পেয়ে যায়। তার উপরে বাচ্চারা প্যাকেজ প্র্যাকটিস করে, স্কুল বুক প্র্যাকটিস করে। এছাড়াও ম্যাথামেটিক্স ইজ ভেরি মাচ ওপেন সাবজেক্ট, প্র্যাকটিসের কোনো শেষ নেই, যেখান থেকে খুশি করতে পারে। এবং অ্যাপার্ট ফ্রম ক্লাসরুম আওয়ার উই ডেডিকেট সার্টেন আওয়ার ফর ডাউট পারপাস, যে যারা বাইরে থেকে প্র্যাকটিস করছে দে আর অলসো ওয়েলকাম। সেখান থেকে প্র্যাকটিস করে তাদের মনে যা প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমাদের সাথে শেয়ার করুন। আচ্ছা, আমি এবার পরীক্ষার কথা আসি। যে পরীক্ষাগুলো, মানে এটা তো ম্যাথসের আমরা দেখলাম যে ইনিশিয়ালি কিভাবে তাদেরকে মানে ওই সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা তৈরি করা, বিষয়ের প্রতি ভালোবাসা তৈরি করা হচ্ছে। তারপরে কি কি পরীক্ষা, মানে কোন কোন ধাপে তাদের এগোতে হয়? যেটা আপনাকে বলছিলাম যে গোটা সিলেবাসটাকে কোন একটা বছরে ক্লাস 7-এর সিলেবাসটাকে 4টে ভাগে ভেঙে দেওয়া হয়েছে। এবার সেই 4টে প্রতিটার একটা করে ফেজ টেস্ট এক্সামিনেশন, মানে 4টে বড় এক্সামিনেশন। শুধু এই 4টে বড় এক্সামিনেশন নয়, প্রতিটা সাব টপিকের উপরে আমরা এটাকে নাম দিই হচ্ছে কুইজ। আচ্ছা, তো প্রতিটা সাবজেক্টের উপর প্রতিটা টপিকের উপর একটা করে কুইজ কন্ডাক্ট করা হয়। টাইমের একটা বিষয় থাকে, মানে টাইম ম্যানেজমেন্টটাও থাকে তো একটা নিশ্চয়ই। একটু আগে আপনার সঙ্গে আলোচনা করছিলাম, টাইম ম্যানেজমেন্টটাই কিন্তু সব কিছু। আজকে একটি বাচ্চাকে যদি আমি একটা আইআইটি লেভেলের কোশ্চেন পেপার দিয়ে বসিয়ে দিই এবং তাকে যদি বলি যে তোমার কাছে 8 ঘন্টা টাইম আছে এটা সলভ করার জন্য, 8 ঘন্টায় ও কিন্তু কোশ্চেন পেপারটা গোটাটাই সলভ করে দেবে। মেন প্রবলেম হচ্ছে 3 ঘন্টায় তুমি কতটা করতে পারো সেই জন্য। সে কারণে ব্রেন স্টর্মিং যেটা হবে ওইটাই একটা বিষয়। তো এই জিনিসটা কখনো লাস্টে গিয়ে শেখা যায় না। একটা ব্রেনটাকে ডিজাইন হতে হয়। আমরা মনে করি এই ডিজাইনিংটা ক্লাস 7 থেকে একটু একটু করে শুরু করা উচিত। 9 মানে ইউ আর লেট এনাফ, এটা কিন্তু আমরা মনে করি। 9 মানে হচ্ছে ইউ আর লেট এনাফ। এবার তোমার সিরিয়াসভাবে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। তো কেননা তা না হলে তুমি ওই 3 ঘন্টার মধ্যে এই যে এত বড় কোশ্চেন পেপারটা, এই কোশ্চেন পেপারটাকে তুমি ক্র্যাক করতে পারবে না। প্রতি মুহূর্তে তোমাকে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে হবে হাউ মাচ টাইম আই এম টেকিং টু সলভ এ সিঙ্গেল কোয়েশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে না, বি প্রফেশনাল। একটা কোশ্চেন করতে পারার থেকেও আরো বড় লেসন হচ্ছে হাউ টু লিভ এ কোয়েশ্চেন। একটা কোশ্চেন পড়ে বুঝতে হবে যে whether I can solve this question right now or not. আচ্ছা, if I can, in that case okay I'll go for that. আমি যদি করতে না পারি, in that case better to leave that question because I'll get enough time in the back. মানে শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, মানে ওই ট্যাকটিক্স গুলো জানতে হবে যে কিভাবে আমি আমার যে গোলটা আমি সেট করছি সেটা আমি অ্যাচিভ করতে পারবো, এবং এই ধারণাটা মনে রাখতে হবে যে হ্যাঁ সেটা কিন্তু একদম
মানে অ্যাচিভ করা যায় না, মানে সেই গোল ধরাছোঁয়ার বাইরে নয়, সেটা একদমই নয়। নিঃসন্দেহেই স্টুডেন্টকে পৌঁছানো প্রথমে যায়। জানতে হবে তার নিজের এবিলিটি, একদম। তার নিজের স্ট্রং পয়েন্টগুলো, তার নিজের উইকনেসগুলো। একদমই তাই, মানে স্ট্রং যে কোনো পয়েন্ট আর স্টুডেন্ট উইক পয়েন্টগুলোকে নিয়ে তারা যদি এগোয় এবং এইভাবে যদি ট্রেন হয় ক্লাস 7 থেকে, তাহলে নিঃসন্দেহে তারা এই ধরনের পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ হতে পারে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন 24 ঘন্টা।